Well, oftentimes business education today, and I see it all the time, kids come out of college, the best colleges, Wharton and Harvard and Stanford and some of the great business schools, and they'll come out and they won't have practical experience. There's too many case studies that aren't practical. What they are doing does not represent us. Some have voiced their opposition in public. For others, the struggle is personal. Florida lawmakers passed what opponents have called the Don't Say Gay bill. The measure would limit classroom lessons on sexual orientation and gender identity among young children. The ACLU says 15 other states are considering bills that would also address LGBTQ+ issues in school. আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন গত বেশ কয়েক বছর ধরেই পৃথিবীর সব বড় বড় মিলিয়নিয়ার বা বিলিয়নিয়াররা একটা অদ্ভুত কাজ করছে। না, ওরা বই পড়তেছে অনেক, বা ওরা অনেক প্লেন কিনতেছে বা জাহাজ কিনতেছে, এগুলোর কথা আমি বলতেছি না। এগুলো ওরা সব সময়ই করে আসছিল, এগুলো নতুন কিছু না। যেই নতুন ব্যাপারটা ওরা সবাই করা শুরু করছে তা হলো নিজ নিজ দেশের যে ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেমে নিজের বাচ্চাদের ওরা আর দিচ্ছে না, ওদের বাচ্চাদের পড়াশোনার সব দায়িত্ব ওরা নিজেরাই নিচ্ছে। আপনারা প্রায় সবাই পিটার থিলকে চিনেন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেঞ্চার ক্যাপিটালিস্টদের একজন এবং পেপাল মাফিয়ার একজন, এবং পিটার থিলের যে ফেলোশিপ, থিল ফেলোশিপ বলে যেটাকে, ওইটার থেকে ভিটালিক বিউটেরিন যে ইথেরিয়ামের ফাউন্ডার, বা ইন্ডিয়ান শার্ক রিতেশ আগারওয়াল যে ওয়ো হোটেলের ফাউন্ডার, এরকম অনেক অনেক মানুষ বের হয়ে আসছে। পিটার থিলকে বলা হয় ইন্টারনেটের খুব গুরুত্বপূর্ণ মানুষদের একজন, যে না থাকলে সিলিকন ভ্যালি হয়তো থাকতো না। পিটার থিল নিজের বাচ্চাকে নিজে পড়ায়, কোনো স্কুলে পাঠায় না। পিটার থিল একমাত্র হইলে বলা যায় তো পাগল মানুষ, নিজের বাচ্চাকে নিজে পড়ায়, বাট ব্যাপারটা একদমই তা না। গ্র্যান্ড কার্ডন নিজের বাচ্চাকে নিজে পড়ায়, ভার্জিনের রিচার্ড ব্র্যানসনকে আপনারা অনেকেই চিনেন, নিজের বাচ্চাকে নিজে পড়ায়, মেটার মার্ক জাকারবার্গকে আমরা সবাই চিনি, নিজের বাচ্চাকে নিজে পড়ায়। এবং এই লিস্ট এত বড়, খুব কম মিলিয়নিয়ার বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালি আছে যারা ট্র্যাডিশনাল স্কুল সিস্টেমের উপরে নিজেদের বাচ্চাদের ভরসা রেখেছে। 2015-16 সালের আশপাশ থেকে এই লিস্টে যুক্ত হয়েছে ইলন মাস্ক। Like you're basically downloading data and algorithms into your brain. And it's actually amazingly bad in conventional education because like it shouldn't be like this huge chore. You know, someone's standing up there kind of lecturing at people and they've done the same lecture 20 years in a row and they're not very excited about it. In fact, I think a lot of things people learn probably there's no point in learning them because they never use them in the future. Because a lot of kids are just in school kind of puzzled as to why they're there. অন্যান্য মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে নিজেদের বাচ্চাদের নিজেরাই পড়াচ্ছি ছোট একটা অফিসে বা নিজেদের বাসার ভিতরে আসলে হোম স্কুল করতেছি। ইলন মাস্ক ওই মডেলে যায় নাই, ও একটা স্কুলই শুরু করছে অ্যাড অ্যাস্ট্রা নামে, এবং সেই স্কুলে ইলন মাস্ক নিজের বাচ্চাদের পড়ায়, নিজের বন্ধু বান্ধবের বাচ্চাদের পড়ায়। এবং ইলন মাস্কের একটা কোম্পানি আছে আপনারা জানেন, স্পেস এক্স, যেটা মহাকাশে রকেট পাঠায়। ওই স্পেস এক্সের যে এমপ্লয়িরা আছে তাদের বাচ্চা কাচ্চারাও এই অ্যাড অ্যাস্ট্রা স্কুলটায় পড়ে। প্রশ্ন হইল কেন মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা কেন ট্রেডিশনাল স্কুল সিস্টেমের উপর ভরসা রাখতেছেন এবং এটা থেকে আমাদের কি শেখার আছে? এই কারণগুলো আমরা বুঝবো আজকে। প্রথম কারণ, স্কুল শিক্ষার মডেল। আমরা সবাই মোটামুটি জানি, আমাদের কমন সেন্স থেকে আমরা বুঝি, এবং পুরো দুনিয়া এখন এটা এক বাক্যে স্বীকার করে যে মুখস্থ করার বিদ্যার 2 পয়সারও দাম নাই। একসময় কাগজ অনেক দুর্লভ ছিল, তার আগে মানুষ যখন পাথরের গুহায় থাকতো তখন মানুষের পাথরে লিখে লিখে বা গুহার দেয়ালে লিখে লিখে ইনফরমেশন আদান প্রদান করতে হইতো, এবং তারপরে আস্তে আস্তে একজন মানুষ গল্পের মাধ্যমে আরেকজন মানুষকে তার আগের প্রজন্মের গল্প জানাইতো, এবং এই সময়গুলায় মুখস্থ করার স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট একটা স্কিল ছিল। এরপরে কাগজ আবিষ্কার হইল এবং লিখালিখি আবিষ্কার হইল। লিখালিখি আবিষ্কার হওয়ার পরেও কিন্তু মুখস্থ করার স্কিলটা ইম্পর্টেন্ট থেকে গেছে, তার কারণ সবাই লিখতে পারতো না, বিভিন্ন ভাষা ছিল, জ্ঞানী গুণী মানুষ এত ছিল না, বা জ্ঞানের অ্যাক্সেস সবার কাছে ছিল না। এখনকার দুনিয়ায় বসে আমরা যদি আমাদের স্কুলের বাচ্চাদের তাদের মুখস্থ করার এবিলিটির উপরে তাদের জাজ করার চেষ্টা করি, এটা আসলে একটা বোকামি এবং এটার কোনো মানে নাই। তাহলে আপনি চিন্তা করেন, যে জিনিস আমরা 2 সার্চে খুঁজে পাই সেই জিনিসকে আমি আমার বাচ্চাকে পড়াইতে চাবো? আমি যদি একজন নর্মাল মানুষ হই, আমার হাতে যদি আর কোনো অপশন না থাকে, আমি তো তাকে ট্র্যাডিশনাল স্কুলেই পাঠাবো, ট্র্যাডিশনাল স্কুল থেকে ওই জিনিসই পড়াবে, আমার কিছু করার নেই। বাট আমি যদি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হই, তাহলে আমার হাতে অপশন অনেক, আমি তখন তাকে আর এই গাধার রেসে পাঠাবো না। আচ্ছা, এখানে একটা সাব কোয়েশ্চেন আসতে পারে যে স্কুল কি এত বোকা নাকি, স্কুলের টিচাররা কি এত বোকা নাকি? তারা কি বুঝে না যে মুখস্থ করার আসলে কোনো দাম নাই? তারা কি বুঝে না যে একটা জিনিস মুখস্থ করে এটা যে পরীক্ষার খাতায় লিখতেছে এটা দিয়ে আসলে কিছুই হইতেছে না? তারা বুঝে, বাট একজন মানুষকে পরিমাপ করার, একজন মানুষকে অন্য মানুষের এগেনস্টে মাপার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা হইল তার মুখস্থ করার এবিলিটি দেখা। সো মুখস্থ করার এবিলিটি বেসড সিস্টেম থেকে যদি স্কুল বেরোয় আসে, সেই ক্ষেত্রে এত বাচ্চাদের পরিমাপ করার তার কাছে কোনো উপায় থাকবে না, এবং ট্র্যাডিশনাল যে স্কুলিং মডেল, সেই মডেলটাই অনেকাংশে ভেঙে পড়বে। এই কারণে অনেক স্কুল বুঝেও আসলে কিছু করতে পারে না, কারণ এত বড় ড্রাস্টিক মেজার নেওয়া একটা বা 2টা স্কুলের পক্ষে সম্ভব না। 2 নম্বর কারণ, আজাইরা জিনিস শিখানো। আপনার বাচ্চা যদি ক্যালিফোর্নিয়ায় পড়ে ফর এক্সাম্পল, তাহলে আপনার বাচ্চা স্কুলেই
ক্লাস 5-এ বা তারও আগে LGBTQ কি জিনিস, গে হওয়া কি জিনিস ইত্যাদি ইত্যাদি সবকিছু শিখে ফেলবে। ক্লাস 5-এর কম বয়সী একটা বাচ্চাকে এই ধরনের নলেজ দেওয়া কি উচিত নাকি উচিত না, এটা নিয়ে আমেরিকার রাইট উইংয়ে অনেক ধরনের ডিবেট আছে এবং অনেকেই মনে করেন এই জিনিস উচিত না, কারণ একটা বাচ্চা যার ওই বয়সে এইসব ব্যাপার জানার কথা না বা এইসব ব্যাপারে আগ্রহ আসারও কথা না, সে যদি নিজেকে হঠাৎ করে কোয়েশ্চেন করা শুরু করে যে ভাই আমি কি গে নাকি, আমি কি এই নাকি, আমি কি ছেলে নাকি, আমি কি মেয়ে নাকি, এই ধরনের অদ্ভুত প্রশ্ন আসলে তাদের মাথার মধ্যে আসার কথা না ওই সময়। বাট এই জিনিসগুলো হয় আমেরিকায় এবং অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো ইউরোপেও হয় এবং ট্র্যাডিশনাল স্কুলের ভিতর দিয়ে হয়, এমন না যে সমাজের মাধ্যমে হচ্ছে। এগেইন অনেকের কিছু করার থাকে না, তারা তাদের বাচ্চাদের এই সরকারি স্কুলেই পাঠায় বা বেসরকারি স্কুলেই পাঠায়, বাট বিলিয়নিয়ারদের অনেক কিছু করার আছে, সো তারা পাঠায় না। 3 নম্বর কারণ, সব রিসার্চে দেখা গেছে স্কুল এখন ভবিষ্যতের জন্য বাচ্চাদের আর প্রিপেয়ার করতে পারে না। একটা সময় ছিল যখন ইনফরমেশন চেঞ্জ হতো আস্তে আস্তে, ইনফরমেশন অ্যাডজাস্টেড কারিকুলাম বানানোর সময় পাওয়া যেত এবং এই কারণেই স্কুলের শিক্ষা ব্যবস্থা এফেক্টিভ ছিল। হাউএভার ওই জিনিস এখন আর নাই। এখন ইনফরমেশন অনেক ফাস্ট মুভ করে এবং বাই দ্য টাইম আপনি কারিকুলাম চেঞ্জ করার কাজ হাতে নিচ্ছেন, ওই টাইমটুকের মধ্যে ইনফরমেশন চেঞ্জ হয়ে এমন জায়গায় চলে গেছে যে কারণে আপনি নতুন যে প্রজেক্ট হাতে নিছিলেন সেটাও অবসলিট হয়ে গেছে। আপনি দেখেন না, আমাদের স্কুলে আইসিটি বলে একটা সাবজেক্ট আছে যেটা স্কুলের বাচ্চাদের পড়ানো হয়, যেখানে শেখানো হয় মাইক্রোসফট ওয়ার্ড কি জিনিস, কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়, এই ধরনের বেসিক কথাবার্তা। দুনিয়া কিন্তু চলে গেছে ব্লকচেন এআই এ, কিন্তু আমরা শিখাইতেছি কম্পিউটার কিভাবে অন করতে হয়। এটা আমরা যতদিনে ব্লকচেন এবং এআই পর্যন্ত যাব ততদিনে দুনিয়া চলে যাবে এমএল, রোবোটিক্স আরো কোথায় না কোথায় কেউ জানে না। সো আমাদের স্কুল কখনোই এই ক্যাচ আপ গেমটায় জিততে পারবে না, কারণ সবসময় স্কুল অনেক আস্তে মুভ করবে, কারণ স্কুলের পেছনে আছে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র। বাট টেকনোলজির পিছনে তো কিছু নেই এবং টেকনোলজি ফার 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 কুইকলি মুভ করতে পারে এবং এই কারণেই স্কুল কখনো টেকনোলজিক্যালি বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে পারবে না, ভবিষ্যতের দুনিয়ার জন্য বাচ্চাদের প্রিপেয়ার করতে পারবে না। সো লজিক্যালিও যদি আপনি চিন্তা করেন, স্কুলের দোষ না, ওই জিনিস যে পড়াইতে হবে এটা ওই জিনিস এখনো আবিষ্কারই হয় নাই। সো স্কুল এটা কিভাবে পড়াবে, তাই না? আচ্ছা, এই কারণগুলোয় মিলিয়নিয়াররা মোটামুটি আমরা বুঝলাম যে নিজেদের স্কুল খুলতেছে, ট্র্যাডিশনাল স্কুল সিস্টেমের উপরে তাদের ভরসা চলে যাচ্ছে। এখন কথা হইলো নিজেদের স্কুলের ভিতরে ওরা আসলে কি শিখায়, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বাচ্চা কাচ্চাদের বা আমাদের নিজেদের আসলে কি শেখার পেছনে ফোকাস করা উচিত। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে, মাস্কের স্কুল হোক, বেজোসের স্কুল হোক, জাকারবার্গের স্কুল হোক, পিটার থিলের স্কুল হোক, যার স্কুলই আপনি উঠায় নেন, 6টা জিনিসের উপরে এরা সবাই ফোকাস করেছে। 4টা এর মধ্যে অবভিয়াস, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ। স্টেম এডুকেশনকে কেউই ফেলে দেয়নি এবং সবাই মোটামুটি এক বাক্যে স্বীকার করেছে স্টেম এডুকেশন ছাড়া ভবিষ্যতের দুনিয়ায় কেউ টিকতে পারবে না। বাট এই 4টার সাথে আরো 2টা যুক্ত করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স। কারণ ধরে নেওয়া হচ্ছে ভবিষ্যতের যুগ হবে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং রোবোটিক্সের যুগ। তো আগামী 10, 20, 30 বছরের জন্য আপনি যদি আপনার বাচ্চাকে প্রিপেয়ার করতে চান, সেই ক্ষেত্রে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাভয়েড করার আসলে কোনো উপায় নাই। শুধু যে টেকনোলজিক্যাল বিষয়ের উপর ফোকাস করা হয়েছে বা স্টেম এডুকেশনের উপর ফোকাস করা হয়েছে, ব্যাপারটা একদমই ওরকম না। সমাজ বিজ্ঞানের উপরে কোনো ফোকাস করা হয় নাই। সো অ্যাক্রোপোলিস কবে আবিষ্কার হয়েছে বা রোম কবে স্বাধীন হয়েছে বা জুলিয়াস সিজার কি ছিল, এই সব ব্যাপারে বিলিয়নিয়াররা কেউই তাদের বাচ্চা কাচ্চাদের খুব একটা পড়াইতেছে না এবং পড়ানোর প্রতি আগ্রহ দেখাচ্ছে না। তাদের ধারণা এগুলো তারা নিজেদের আগ্রহ থেকে আস্তে আস্তে শিখবে। এগুলোর ইম্পর্টেন্স কম এটা বলে নাই, বাট বলছে এগুলোর থেকেও আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আসলে শেখা আরো বেশি জরুরি। 1 নম্বর পয়েন্ট। 2nd নম্বর পয়েন্ট হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে প্রায় সবাই বলছে যে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আসলে কোনো জরুরি গুরুত্ব নাই, কারণ আগামী 10 বছরের মধ্যে ল্যাঙ্গুয়েজের কনভার্সন এত ইজি হয়ে যাবে বিভিন্ন টুল দিয়ে এবং এই ট্রান্সলেশনের ফিচারগুলো এত ইজিলি অ্যাভেলেবল হয়ে যাবে সবার কাছে যে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখাটা এখন আর ওয়ার্থ ইট ইনভেস্টমেন্ট না, যেটা একসময় ছিল। একসময় অন্য আরেকটা ভাষা শিখতে পারা একটা বিশাল স্কিল ছিল। বাট আপনি যদি বর্তমান দুনিয়া এবং ভবিষ্যতের দুনিয়ায় শুধুমাত্র ইংরেজি জানেন, তাইলেই আপনি অনেক ক্ষেত্রেই আগায় যাবেন। অনেকে এক্সট্রিমে নিয়ে বলছে কোডিংও একটা ল্যাঙ্গুয়েজ, যেরকম আরবি একটা ল্যাঙ্গুয়েজ, ফার্সি একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, কোডিংও এরকম একটা ল্যাঙ্গুয়েজ। এবং যদি আপনি ইংলিশ জানেন তাহলে আপনার কোডিংও জানার দরকার নেই, কারণ ভালোভাবে যদি আপনি ইংলিশকে ইউজ করতে পারেন তাহলে আপনি চ্যাট জিপিটি বা বিভিন্ন প্রম্পটারের প্রম্পট ইউজ করে তাকে বুঝাইতে যদি আপনি পারেন আপনি কি চান, তাহলে আপনার কোড লেখা লাগবে না, সেই আপনার হয়ে লিখে দিবে। এরকম একটা দুনিয়া আসতেছে। হাউএভার আর্টকে ভয়ঙ্কর গুরুত্ব দেওয়া হয়েছে। গান শেখা, কবিতা শেখা, মিউজিক শেখা, গিটার বাজানো, পিয়ানো বাজানো, ইভেন বাঁশি বাজানো এবং অদ্ভুত মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো, এরকম জিনিসপত্রকে প্রায় প্রত্যেকেই খুবই গুরুত্বের সাথে দেখেছে। বাট প্রত্যেকের ভিতরেই আর্টের অনেক গুরুত্ব দেখা গিয়েছে, যেটা ইভেন স্কুল সিস্টেমেও থাকে না। শুধু তাই না, কয়েকজনের ক্ষেত্রে, স্পেশালি মার্ক জাকারবার্গের ক্ষেত্রে দেখা গেছে যে সে
ফিজিক্যাল অ্যাক্টিভিটিকেও অনেক গুরুত্ব দিছে। সো জুজিৎসু শিখা, মার্শাল আর্ট শিখা, এই ধরনের জিনিসপত্রকেও মার্ক জাকারবার্গের কারিকুলামে এক্সট্রা ইম্পর্টেন্স দিতে দেখা গেছে। আমরা যদি একটা জিনিস পিক করি, যে একটা জিনিসই আসলে সামারি পুরো এডুকেশনের, সেটা হইলো ফার্স্ট প্রিন্সিপাল বেসড নলেজ এবং চিন্তা করার এবিলিটি বাড়ানো বাচ্চাদের মধ্যে। অনেকেই অনেকভাবে নিজেদের কারিকুলাম ডিজাইন করেছে, অনেকেই অনেক অ্যাঙ্গেল থেকে প্রবলেম ট্যাকেল করার চেষ্টা করেছে, বাট সবাই মূলত যে জায়গাটা পৌঁছাইতে চাইছে তা হলো আমার বাচ্চা যেন ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারে, এক্সটার্নাল কোনো বায়াস ছাড়া। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখেছি রিসার্চের সময়, যে ইলন মাস্কের যে স্কুল অ্যাড অ্যাস্ট্রা, সেই স্কুলে একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম ট্যাকেল করছে ও। সো ওর মতে স্কুলে যখন গ্রুপিং হয়, যখন ক্লাস হয়, তখন এই ক্লাসটা বয়সের হিসাবে হওয়া উচিত না, এবিলিটি বা স্কিলের হিসাবে হওয়া উচিত। সো ফর এক্সাম্পল ক্লাস 5-এ 30 বছর বয়সী মানুষরা থাকতে পারে, আবার ক্লাস 5-এ 10 বছর বয়সী মানুষও থাকতে পারে। এই কে ক্লাস 5-এ উঠবে, এটার যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটার উপরে, সেই নলেজটার উপরে ভিত্তি করেই ডিসাইড হবে যে ক্লাস 5-এ আসলে কে কে পড়তে পারবে। নট বিকজ আপনি আগে ক্লাস 4-এ পড়ছেন, আপনার বয়স এত, বা আপনি ক্লাস 1-এ শুরু করছেন এত বয়সে, তারপরে আপনার 1 বছর পরে ক্লাস 2-তে গেছেন, 1 বছর পরে, ওরকম না। পুরো ব্যাপারটাই আমরা বয়স থেকে বের করে স্কিল বেসড মডেলে নিয়ে আসবো, যেটা উনি অলরেডি ইমপ্লিমেন্ট করেছেন এবং বেশ আর্লি সাকসেসও দেখা যাচ্ছে। এবং এটারই আরেকটা বাই প্রোডাক্ট সাবসাইড এলিমেন্টও আছে, সেটা হলো গিয়ে 1 বছর করে পার হওয়ার কোনো মানে নেই। সো ক্লাস 5 থেকে ক্লাস 6-এ যেতে 1 বছর কেন লাগবে? এটার কিন্তু কোনো আসলে লজিক নাই, এটা জাস্ট মনে হয়েছে যে এই জিনিসটুকু পড়াইতে মনে হয় 1 বছর লাগবে। তো সবাইকেই ওই 1 বছরের একটা ফ্রেমে আটকায় রেখে ওই একটা জিনিস শেখার আসলে কোনো মানে নাই, যেটা মাস্ক অনুধাবন করেছে। ওই কারণেই বলছে যে ক্লাস 5-এ এতটুকু জিনিস পড়ানো হবে, যখনই তোমার এটা শেষ হয়ে যাবে তুমি এই পরীক্ষা দিয়ে ক্লাস 6-এ চলে যাও। বয়সের সাথে সামঞ্জস্যের ব্যাপার নেই, সময়ের সাথে সামঞ্জস্যের ব্যাপার নেই, পুরো ব্যাপারটাই রিলেটেড হবে আপনার স্কিলের সাথে। এবং লাস্ট পয়েন্ট, কোনো মডেলেই কোনো পরীক্ষা নেই, কোনো মডেলেই কোনো পরীক্ষা রাখা হয়নি, মেজার করার উপায় রাখা হয়নি। শুধুমাত্র প্রজেক্ট বেসড লার্নিং ছাড়া এবং কোলাবোরেটিভ লার্নিং ছাড়া 5 জনের সাথে মিলে একটা প্রবলেম সলভ করবো, বা আমি একা একা এই প্রজেক্টটা ট্যাকেল করার চেষ্টা করবো, কোনো একটা কিছু নাই আমি এটা বানানোর চেষ্টা করবো, এই ধরনের জিনিসপত্র ছাড়া কোনো পরীক্ষা, যেটা তাকে নাম্বার দেওয়া হচ্ছে, এরকম জিনিসপত্রের কোনো আলামত দেখা যায়নি কোনো ধরনের মডেলেই। ভিডিওটা আমি শেষ করি একটা প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা হলো, এই প্রশ্নটা মূলত আপনারা যারা এখন পড়াশোনা করতেছেন, বা আপনাদের বাচ্চা কাচ্চারা যারা পড়াশোনা করতেছেন, মূলত স্কুল এডুকেশন সিস্টেমের যাদের অ্যাক্সেস আছে তাদেরকে প্রশ্নটা আমি করছি। সেটা হলো, আপনারা এখন যা পড়তেছেন অথবা আপনার বাচ্চা কাচ্চারা এখন যা পড়তেছে, ওই কারিকুলামটা নিয়ে আপনি হ্যাপি নাকি, এবং আপনার কি মনে হয় যে এতে করে আপনি আপনার ভবিষ্যতের জন্য প্রপারলি প্রস্তুত হচ্ছেন? আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।